হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আরেকটা নতুন জিনিস নিয়ে পড়া শুরু করব। সেটা হলো যে প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হলো নিউট্রাল এক্সিস বা বেন্ডিং অফ এ বিম। বেন্ডিং অফ বিম বলতে যেটা বোঝায় সেটা হলো, ধরো আমাদের কাছে একটা বিম আছে, এটাকে আমরা বিম বলতে পারি। দিস ইজ এ বিম। এই বিমটাকে এই বিম তোমরা হয়তো দেখতে পাচ্ছ ছাদের যে ক্যান্টিলিভার বলে, সেটা হলো ছাদের দরজার ঠিক তোমরা জানলার পাশে দেখবে যে একটা বাইরের দিকে বের করা একটা অংশ থাকে। এই জানলা টানলা এগুলির পাশে দেখবা যে এইরকম করে একটু সামনে আগিয়ে দেওয়া থাকে। এই জিনিসটা হলো সাধারণত বৃষ্টি থেকে ঘরকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের জিনিস। এটাকে আমরা একটা ক্যান্টিলিভার বলতে পারি। এখন ধরো এই যে এটা একটা বিম, এই বিমে আমি কতগুলি কাল্পনিক রেখা আঁকতে পারি। এগুলি কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখাগুলি এখন আমি করবো কি, এখানে ফোর্স অ্যাপ্লাই করব। এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স। তার মানে জিনিসটাকে আমি এইভাবে জিনিসটাকে বাঁকানোর চেষ্টা করব। তখন এই জিনিসটা দেখতে হবে এরকম অনেকটা, এই জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে। তখন দেখা যাবে যে কাল্পনিক রেখাগুলি আছে সেগুলো এরকম বাঁকানো, কার্ভ হয়ে গেছে। এই হলো তাদের কাল্পনিক রেখাগুলি। এখন আমি যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে এখানে যে কাল্পনিক রেখাগুলি আছে সেগুলি কার্ভ হওয়ার ফলে কতগুলি রেখা সেগুলি তাদের যা আদি অবস্থান আছে তার থেকে বড় হয়ে যাবে, আবার কতগুলি রেখা নিচের দিকে যে রেখাগুলি আছে সেই রেখাগুলি তার থেকে ছোট হয়ে যাবে। তার মানে তার মাঝখানে এমন একটা রেখা থাকবে যে রেখাটার মান বড়ও হবে না, ছোট হবে না। কাজেই এই ধরনের একটা, ধরো এই রেখাটা সেই রেখা যেই রেখাটার মান বড় হয়নি আবার ছোট হয়নি, এই রেখাকে বলা হয় নিউট্রাল এক্সিস। তাহলে আমি যদি কোনো একটা বিমকে বাঁকানো করি, তবে বিমের মধ্যে কতগুলি কাল্পনিক রেখা যদি আমি কল্পনা করি, এই কাল্পনিক রেখাগুলি কতগুলি কাল্পনিক রেখা ছোট হয়ে যাবে, কতগুলি কাল্পনিক রেখা বড় হয়ে যাবে। কিন্তু একটা কাল্পনিক রেখা থাকবে, তো অবশ্যই যেই রেখাটা বড় হবে না, ছোট থাকবে না, সমান থাকবে, তাকে আমরা বলবো নিউট্রাল এক্সিস। এটা সম্পর্কে তুমি এই বইয়ের তোমার 216 পৃষ্ঠায় এই বেন্ডিং অফ বিম নামে যে জায়গাটা আছে, এই বেন্ডিং অফ বিমের এই অংশটাতে তুমি পড়ে নিবে। একটা রিডিং পড়লেই তুমি আশা করি সব বুঝতে পারবে। এখন চলো আমরা বেন্ডিং মোমেন্ট কিভাবে বের করা হয় সেটা বের করব। বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট, মোমেন্ট। এটা ধরো বইটার দিকে আমরা তাকাই, যে আমি একটা সেরকম বিম ছিল, যে বিমটাকে আমি তোমার বাঁকিয়ে ফেলছি। বাঁকিয়ে ফেলার পরে এখানে দেখো কতগুলি রেখা আছে। এ বি একটা রেখা আছে, সি ডি একটা রেখা আছে। এ বি রেখাটাকে আমি বলবো এটা একটা নিউট্রাল এক্সিস। সি ডি রেখা হলো নিউট্রাল এক্সিসের উপরে একটা লাইন রেখা। তার মানে কি, সি ডি রেখাটা আসলে বর্ধিত লাইন। এই লাইনটা পূর্ববর্তী এ বি যেহেতু কখনো বাঁকানোর ফলে, এটাকে বেন্ড করার ফলে এ বি রেখার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সিডি রেখার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে। তো আমি এর ভিতরে একটু অংশ একটা কেটে নিই, এক্স ওয়াই, আর ঠিক তার উপরে আছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। আমি এই বস্তুটা রেডিয়াস অফ কার্ভারচার বা বক্রতার কেন্দ্র থেকে এই রেখাগুলিকে যোগ করে দিয়েছি। কাজে এটাকে আমি বলতে পারি দিস ইজ মাই রেডিয়াস। এবং এক্স ওয়াই তাহলে একটা চাপ, যে চাপ থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম আরেকটা চাপ যেটা একই থিটা রেখা অঙ্কন করছে। এবং এই এসি এর মধ্যে এখানে দূরত্ব হলো এক্স, ছোট হাতের এক্স। এখানে যেটা লেখা আছে সেটা হলো খুব ছোট হাতের এক্স। তোমরা বইটা একটু ভালো করে দেখো। এখন চলো আমরা একটু এখানকার ক্যালকুলেশনটা আমি একটু দেখি। দেখো, যদি আমরা আগেই পড়েছিলাম যে কোনো একটা চাপ যদি থাকে, চাপ এ বি, আর এটা হলো তার ব্যাসার্ধ, এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এটা যদি আর হয়, তাহলে এ বির মান আমরা সহজে বের করতে পারি। এ বি হলো আর থিটা। আর থিটা মনে রাখতে হবে, থিটা হলো রেডিয়ান। এখন আমরা ঠিক এই জিনিসটা এখানে প্রয়োগ করি। দেখো এক্স ওয়াই আমি যদি বের করতে চাই, এক্স ওয়াই এর মান হবে আর থিটা।
আমি কোথাও লিখি এক্স ওয়াই ইকুয়াল টু আর থিটা। আবার বইয়ের দিকে যাই। এখন এক্স প্রাইম ওয়াই প্রাইম কী হবে? এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে, দেখো এটা আর এর সাথে তাহলে আমার ছোটো হাতের এক্স যোগ করতে হবে। তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে আর প্লাস এক্স ইন্টু থিটা, আর প্লাস এক্স ইন্টু থিটা। তাহলে এখন আমি তাহলে ইনক্রিজ কতটুকু বাড়লো এই রেখাটা, এটা আমার মনে রাখতে হবে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম বাঁকানোর আগে পর্যন্ত কিন্তু এক্স ওয়াই এর সমানই ছিল, কিন্তু যখন বাঁকালাম তখন এটা একটু বড় হয়ে গেছে। তাহলে ইনক্রিজ ইন লেন্থ হবে এক্স প্রাইম ওয়াই প্রাইম মাইনাস এক্স ওয়াই। সো আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু আর প্লাস এক্স থিটা মাইনাস আর থিটা। সো দিস ইজ ইকুয়াল টু এক্স থিটা। এখন আমরা সহজেই আমরা যেটা বের করতে পারি সেটা স্ট্রেইনের ডেফিনেশন আমরা কি বলেছিলাম, সেটা হলো ইনক্রিজ ইন লেন্থ divided by original length। তাহলে ইনক্রিজ ইন লেন্থ ইকুয়াল টু আমরা জানি এক্স থিটা, আর অরিজিনাল লেন্থ ছিল আর থিটা। আর থিটা মানে যেটা এক্স ওয়াই তার অরিজিনাল লেন্থ, কারণ সেটা চেঞ্জ হয়নি। সো দুটাকে আমি যদি ইউজ করি তাহলে আমি পাবো দিস ইজ ইকুয়াল টু এক্স বাই আর। এখন আমরা ইয়ং মডুলাসের সংজ্ঞায় যাই। ইয়ং মডুলাস ইকুয়াল টু কি আমরা জানি, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। তাহলে এখান থেকে আমি স্ট্রেস বের করতে পারি। স্ট্রেস ইকুয়াল টু স্ট্রেন ইন্টু ইয়ং মডুলাস। This is equal to x by r ইন্টু ইয়ং মডুলাসকে আমরা y দিয়ে প্রকাশ করি। সো এটা আমরা দাঁড়ালো এক্স ওয়াই বাই ডিভাইডেড বাই আর। এখন আমি করলাম কি, এই যে আমার যে বিমটা ছিল এই বিমটা আসলে দেখতে এরকম। আমি যদি আরেকটু সুন্দর করে থ্রি ডাইমেনশনাল ছবি আঁকার চেষ্টা করি তাহলে এটা দেখতে হবে এইরকম। আরেকটু ভালো করে আঁকি, এটা সুন্দর হবে। একটু বাঁকা করে আঁকলে দেখতে ভালো হবে। এই এখন আমি ধরে নেই যে মাঝখানে আমার কোথাও একটা নিউট্রাল এক্সিস আছে, তার উপরে একটা ছোট এরিয়া, এটাকে এখন আমি এভাবে আঁকার চেষ্টা করি। এই অংশটাকে আমি এখন সোজা করে আঁকলাম, তখন ধরলাম এটা আমার নিউট্রাল এক্সিস, তার ঠিক উপরে একটা ছোট এরিয়া, এই এরিয়ার মান হবে ডেল্টা এ। আমি কল্পনা করে নিলাম এটা নিউট্রাল এক্সিস থেকে এক্স দূরত্বে অবস্থিত। এভাবে আমি জিনিসটাকে আঁকি। তাহলে আমরা এখন বের করব দ্য ফোর্স অ্যাক্টিং অন element del A। ঠিক আছে, এটার উপরে ফোর্স। তাহলে কীভাবে বের করবো? ফোর্স ইকুয়াল টু ফোর্সের সাথে স্ট্রেসের সম্পর্ক কীরকম, স্ট্রেস ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমি লিখতে পারি ফোর্স যদি হয় তাহলে স্ট্রেস ইন্টু এরিয়া, তাহলে হবে স্ট্রেস ইন্টু এরিয়া ফোর্স। তাহলে স্ট্রেস ইকুয়াল টু হলো, স্ট্রেসটাকে স্ট্রেসই লিখলাম, এরিয়া হবে ডেল্টা এ। তাহলে আমি এখন ফোর্স এফ ইকুয়াল টু লিখতে পারি, স্ট্রেস একটু আগে আমি বের করেছিলাম ওয়াই এক্স ওয়াই বাই আর, কাজে আমি লিখতে পারি এটাকে আমি ওয়াই এক্স বাই আর ইন্টু ডেল্টা এ। এটা হলো তাহলে আমার ফোর্সের জন্য আমার
ইকুয়েশন। এখন এখন এই ফোর্সটা খেয়াল করো, এই ফোর্সটা যখন আমি এটাকে বাঁকানোর চেষ্টা করব, এই ফোর্সটা তাহলে উপরের হাফে, যখন এক্সের উপরের অংশে যেই এরিয়াগুলি আছে সেগুলিতে কি করবে, সেগুলিকে টেনে লম্বা করবে। আর এটা যদি নিচের অংশে থাকতো তাহলে তাকে সে ছোট করতো। তার মানে এটা একটা কাপল তৈরি করছে। এই কাপলটাকে আমরা এভাবে, আমরা কাপলের মোমেন্ট আমরা এভাবে বের করতে পারি। মোমেন্ট অফ দ্য force about the neutral axis, তাহলে আমার কি করতে হবে, ফোর্স ইনটু ডিস্টেন্স। দেখো ফোর্স কত, এই ছবিটা খেয়াল করো, এইটার উপর ফোর্স হলো এই অংশটা, তার সাথে ডিস্টেন্স এক্স গুণ করে দিতে হবে। সো আমি লিখব, এই হলো আমার ফোর্স এক্সপ্রেশন, ওয়াই এক্স বাই আর ইন্টু ডেল্টা এ, এটার সাথে আমার গুণ করে দিতে হবে এক্স। সো আমি লিখব ওয়াই এক্স স্কোয়ার বাই আর ইন্টু ডেল্টা। এখন আমি শুধুমাত্র এখন পর্যন্ত ক্যালকুলেট করলাম এটার জন্য। এখন এইরকম আরও অনেকগুলি আমি এলিমেন্ট তৈরি করতে পারি এবং সবগুলিকে আমি সাম করতে পারি। সো টোটাল মুভমেন্ট of force about neutral axis এটা হবে নিউট্রাল এক্সিস ইকুয়াল টু, এটা একটা আমার সামেশন করতে হবে, সামেশন ইকুয়াল টু ওয়াই এক্স স্কোয়ার বাই আর ইন্টু ডেল্টা। এই সামেশনে ওয়াই এবং আর এই সামেশনের বাইরে চলে আসবে, তাহলে থাকবে এক্স স্কোয়ার ডেল্টা। এখন এই টার্মটা দেখো, এই টার্মটা আমাদের এর আগে আমরা পড়েছিলাম মোমেন্ট অফ ইনার্শিয়াতে ডেফিনেশন কী ছিল, এম আর স্কোয়ার ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া এম আর স্কোয়ার, মনে আছে? আচ্ছা, এখন দেখো এইটা টার্মটা অনেকটা তার মতো, এক্স স্কোয়ার ডেল্টা এ, কিন্তু এখানে মাস নাই, কাজেই এই জিনিসটাকে বলা হয় জিওমেট্রিক মুভমেন্ট অফ ইনার্শিয়া। এটাকে আইজি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটার মান দাঁড়ালো ওয়াই বাই আর আইজি। এটা হলো তোমার এটা হলো বেন্ডিং মোমেন্ট। সো আমরা বের করে ফেললাম বেন্ডিং মোমেন্টটা কি। এখন আমি এখানে একটা আইজির জিওমেট্রিক মোমেন্ট অফ ইনার্শিয়ার দুইটা স্পেশাল কেস আছে। জিওমেট্রিক মোমেন্ট অফ ইনার্শিয়া এটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হলো ফর রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন। রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন মানে হলো, ধরো এমন একটা এই ধরনের শেপ যার ব্রেথ হলো বি আর থিকনেস হলো টি, তাহলে এরিয়া হবে, থিকনেস ধরো ডি ধরি, তাহলে এরিয়া হবে বি ইন্টু ডি, ঠিক আছে? তাহলে আইজি হবে এ কে স্কোয়ার অর বিডি কিউব বাই 12। এটা হলো রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনের জন্য আইজি। আর যদি সার্কুলার হয় এরকম গোল সার্কুলার হয়, তখন এটাকে আমি ধরব আর, তাহলে তখন আইজি এর মান হবে পাই আর টু দ্য পাওয়ার 4/4। এটা ছাড়াও আরেকটা জিনিস আমার একটু ডেফিনেশন লাগবে, সেটা হলো তুমি এখানে পড়তে পারবে
এখানে তুমি একটা জিনিস পাবে, সেটা হলো কার্ভেচার অফ এ বিম। কার্ভেচার অফ বিম হলো আর, অ্যাকচুয়ালি 1/r। এটাকে আমি একটু লিখি হেডিংটা, কার্ভেচার অফ এ বিম, এটা হলো তোমার 1/r, দিস ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিএস। এটাকে আমি প্রুফ করতে পারবো, ডি থিটা বাই ডিএস, এটাকে আমি প্রুফ করতে পারবো দিস ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার। এটা আমার এরপরে যে ক্যালকুলেশন করব সেখানে লাগবে। সো আমরা এরপরে একটা ক্যান্টিলিভার নামে একটা জিনিস পড়া শুরু করব। এখন আমরা যে টপিকসটা পড়বো সেটা হলো ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার হলো, দেখো এটা হলো আমার একটা মনে করো বিম, কোনো বিমের এইটা হলো এ অবস্থান থেকে এটাকে শক্তভাবে লাগানো আছে। ছবি দেখি, আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। দিস ইজ এ, এই জিনিসটা বিম, আমি বিমের শুধু নিউট্রাল এক্সিসটা এঁকেছি, আর কিছু আঁকিনি। তার মানে এবি হলো একটা বিমের নিউট্রাল এক্সিস। এখন আমি বি অংশে একটা লোড দিব, ধরো একটা ডাব্লু পরিমাণ ওজন তার মধ্যে দেওয়ার ফলে দেখা যাবে যে নিউট্রাল এক্সিসটা এটা একটু বাঁকিয়ে যাবে, এরকম বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে এটা হয়ে যাবে ধরো বি এর নতুন অবস্থান হয়ে গেল বি প্রাইম। ঠিক আছে, এখন এই বিন্দু থেকে ঠিক এক্স দূরত্বে আমি একটা বিন্দু নিই, সেটাকে আমি বলবো পি, এবং আরেকটু সামান্য দূরে আরেকটা অংশ নিই, সেটা হলো কিউ। এটা নিশ্চয়ই একটা বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্র হলো ও, তাহলে আমি ও যদি হয় তাহলে আমি ও পি এবং ও কিউ এই দুটাকে যোগ করে দিলাম। তাহলে এই আর হলো এই বৃত্তের রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতার ব্যাসার্ধ, আর এই দূরত্বটা হলো এক্স। এখন আমার বের করতে হবে যে এইটা কিভাবে এই নিচের দিকে কতটুকু অংশ এটা নেমে যেতে পারে। ঠিক আছে, এখানে কিছুটা তুমি বইয়ের ভিতর এটা একটু বর্ণনা আছে, আমি তোমাদের দেখিয়ে দিই। আমি যা মুখে বলেছি সব কিছু এখানে লেখা আছে। যেমন এ ক্যান ডেলিভার ইজ ইউ থিন ফ্রম বার ফিক্সড হরাইজন্টালি অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড লোডেড অ্যাট দ্য আদার। এখানে এ বি রিপ্রেজেন্ট করতেছে নিউট্রাল এক্সিস, এবং যখন ওয়েট দেওয়া হলো তখন এটা বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে এই ধরনের একটা বৃত্তের অংশ সে তৈরি হবে, এবং যে বৃত্তের কেন্দ্র ও এবং রেডিয়াস অফ কার্ভেচার আর এবং পি কিউ অংশ থিটা কোণ উৎপন্ন করে। এতটুকু পর্যন্ত আমরা অত্যন্ত সহজেই আমরা বুঝে ফেললাম। এখন আমি সরাসরি চলে যাব ক্যালকুলেশনে, কারণ তোমাদের এখন তো আর মুখস্থ করার কোনো ব্যাপার নাই। এখন তোমাদের জিনিসগুলি বুঝতে হবে, পড়ে বুঝে আমি যখন তোমাদের আবার একটা ওপেন বুক এক্সাম দিব তখন সেই জিনিসগুলিকে তোমার সেখান থেকে অঙ্কগুলি তোমাদের করতে হবে। এখন ধরো আমি এই জিনিসের বেন্ডিং মোমেন্ট বের করতে চাই। বেন্ডিং মোমেন্ট আমরা জানি বেন্ডিং মোমেন্টের ডেফিনেশন হলো ওয়াই আই জি আর, এটা একটু আগে আমরা পড়েছি, তাই না? আচ্ছা, এখানে আরেকটা কাপল আছে, এটাকে বলা হয় ডিফ্লেক্টিং কাপল হলো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আগে লিখে নিই। ডিফ্লেক্টিং কাপল বেন্ডিং মোমেন্ট বলতে বোঝায় সেটা হলো আমি তাকে এদিকে তাকে আটকে রেখেছি, তার মানে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে এই বরাবর, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে এই বরাবর, আর এদিকে একটা ওয়েট দেওয়ার ফলে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এরকম। তার মানে এইখানে তাকে আমি ব্যান্ড করার চেষ্টা করতেছি, তার মানে ব্যান্ড করতে গেলে আমার দুইটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে যে কোনো জিনিস যদি আমি ব্যান্ড করতে চাই। কাজেই এইটাকে আমরা বলবো বেন্ডিং মোমেন্ট। সেটা আমরা দেখলাম যে এটা এই টার্মটা দিয়ে বের করা যায়। আর ডিফ্লেক্টিং কাপল হলো যখন তুমি কোনো জিনিসকে ব্যান্ড করবে তখন সে চাবে যে তার যে ইলাস্টিসিটি প্রপার্টি আছে সেই প্রপার্টির জন্য সে তার আগের অবস্থায় ফিরে যেতে চাবে। যখন সে আগের অবস্থায় ফিরে যেতে চাবে তখন একটা কাপল তৈরি হবে, সেই কাপলটাকে আমরা বলবো ডিফ্লেক্টিং কাপল। এটাকে আমরা বের করতে পারি যে কোনো একটা ওয়েট ইনটু এই ডিস্টেন্সটাকে এখান থেকে এতটুকু ডিস্টেন্সটার মাধ্যমে আমরা বের করতে পারি, সেটা হবে এল মাইনাস এক্স। এল কি? এল হলো এ থেকে বি এর দূরত্ব হলো এল। এখন এই দুইটা সমান ওয়াই আই জি বাই আর ইকুয়াল টু ডাব্লিউ এল মাইনাস এক্স। দেয়ারফর
আমি আর জানি, আমরা জানি যে 1/r ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। দেয়ারফর আমি লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ডাব্লু আই জি ওয়াই ইন্টু এল মাইনাস এক্স। সো এটা আমি বের করে ফেললাম। এখন আমি এটাকে একটু ইন্টিগ্রেট করতে চাই। ধরো আমি এটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং তাহলে আমি পাবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, ইন্টিগ্রেট করলে এটা তো যা আছে তাই থাকবে, কারণ এখানে কোনো এক্স নাই। এখানে হয়ে যাবে এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 বাই প্লাস একটা কনস্ট্যান্ট, এটা হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর এই অংশটাকে, এটাকে ইন্টিগ্রেট করলে পাবো আমি এল এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে পাবো এক্স স্কোয়ার বাই 2। এটা সহজেই তোমরা বুঝছো। এখন এটাকে আমার K1টাকে আমার বের করতে হবে যে এই কনস্ট্যান্টের মান কত। কনস্ট্যান্ট তুমি জানো যে কোনো পরিস্থিতিতে কনস্ট্যান্টের মানে কি থাকবে। আমার তাহলে কিছু বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করতে হবে। চলো একটা বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করি। বাউন্ডারি কন্ডিশন কি? বাউন্ডারি কন্ডিশন এট এক্স ইকুয়াল টু 0। দেখো এক্স ইকুয়াল টু 0 কোথায়? এটা হলো এক্স ইকুয়াল টু 0 পয়েন্টটা হলো এখানে, ঠিক আছে। আর এই পয়েন্টটাকে আমি বলবো এক্স ইকুয়াল টু এল। তাহলে এক্স ইকুয়াল টু 0, ডিওয়াই বাই ডিএক্স কত? ডিওয়াই বাই ডিএক্স হবে 0, ডিএক্স ইকুয়াল টু 0। এই মানগুলি আমি এখন এই সমীকরণে বসালে আমি পাবো K1 ইকুয়াল টু 0। দেয়ারফর তাহলে আমি পেলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডাব্লু আই জি ওয়াই ইন্টু এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। আর K1 এটা যেহেতু 0, এটাকে আমি বাদ দিয়ে দিতে পারি, কারণ এটার মান 0। দিস ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আবার আমি ইন্টিগ্রেট করব। again integrating আবার যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি দেখো সমীকরণটা ছিল হলো ডিওয়াই বাই ডিএক্স, এটা এখন হয়ে যাবে ওয়াই ডাব্লু আই জি ওয়াই। খেয়াল করো এখানে ওয়াই, এটা কিন্তু স্মল ওয়াই, এটা হলো ক্যাপিটাল ওয়াই। এটা কিন্তু ইয়ং মডুলাস আর এটা হলো উল্লম্ব অংশ। এক্স হলো অনুভূমিক অংশ, ওয়াই হলো উল্লম্ব অংশ। দেন এটা আসবে এল এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব, একটা 3 আসবে, 3 দুগুণা হয়ে যাবে 6 প্লাস K2। এটা আরেকটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট K2। এখন আমি যেটা করব সেটা হলো আবার বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আমি দেখলাম যদি অ্যাট এক্স ইকুয়াল টু 0, ছবিটা মনে করো, ছবিটা দেখো, এক্স যেখানে 0 সেখানে কিন্তু ওয়াই এর মান কত? ওয়াই হলো যত নিচে নামবে তত এখানে ওয়াই এর মান কিন্তু এইদিকে দেখাচ্ছে, তাই না? তাহলে ওয়াই এর মানও হবে 0। এগুলি যদি আমি সব ইকুয়েশনে বসাই তাহলে আমি পাবো K2 ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় তাহলে আমার এখন আমি পেয়ে গেছি y ইকুয়াল টু ডাব্লু আই জি ওয়াই এল এক্স ইকুয়াল টু 2 মাইনাস এক্স কিউব বাই 6। দ্যাটস অল। অ্যান্ড এখন আমরা কখনো কখনো আমাদের বের করতে বলে যে ঠিক এখানে কতটুকু পরিমাণ নিচে নামবে, তখন আমি এক্স ইকুয়াল টু বসাবো এল। এক্স ইকুয়াল টু এল এই যদি সমীকরণে বসাই তাহলে ওয়াই এর মান হবে ডাব্লু এল কিউব ডিভাইডেড বাই 3 ওয়াই আই জি। বইয়ের থেকে এটা দেখে নিতে পারো। এখন তোমার কিন্তু এখান থেকে প্রশ্ন হবে, যদি আমি শুধু একটা হিন্ট দিতে চাই যে কী ধরনের প্রশ্ন হবে। যদি আমি এই কোয়েশ্চেন আমার জানা থাকে তাহলে আমি এখানে যে কোনো জায়গায় সে কতটুকু নিচে নেমে গেছে সেটা বের করতে হবে। এইটা নিয়ে তোমরা চিন্তা করবে, কারণ আমি এখান থেকে প্রশ্ন করবো যে
এটা কিভাবে কোথায় বের করতে হয় আমি গোটা জিনিসটা পড়িয়েছি। তোমার দায়িত্ব এখন ভালো মতো পড়ে বুঝে রাখা, যেন পরীক্ষার সময় তুমি অঙ্কটা আনসার করতে পারো। তো এখন আমি আরেকটা টপিকস পড়াবো, সেটা একটু পরে শুরু করি। আমরা এখন আরেকটা আলাদা টপিক শুরু করি। সেই টপিকসটা হলো তোমার বইয়ের, এটা 221 পৃষ্ঠায় আছে। দেখো, বিম সাপোর্টেড অ্যাট ইটস এন্ডস অ্যান্ড লোডেড ইন দ্য মিডল। তার মানে কি, এই বিমটা দুই পাশে তোমাকে আটকে দেওয়া হয়েছে এবং মাঝখানে তাকে একটা ওয়েট দেওয়া হচ্ছে, তখন সে নিচের দিকে নেমে আসছে। এই এক্সপেরিমেন্টটা কিন্তু তোমরা করেছো। এটা একটা টেবিলের কোনায় লাগানো ছিল, তোমরা এখানে ওয়েট দিয়ে দিয়ে দেখেছো যে এটা কতটুকু নিচে নামে। এখন এটা আমরা থিওরিটিক্যালি চেষ্টা করব যে এটা কিভাবে বের করা যায়। খেয়াল করে আমরা এই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখি। দেখো, এতে এবং বিতে এটাকে দুইটা পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্টে এটাকে বলা হয় নাইফ এজ, মানে একটা ছুরির আগার মধ্যে তোমরা খেয়াল করে থাকো যে ওখানেও ঠিক ছুরির আগার মতো একটা জিনিস ছিল, একটা বিম রাখা হয়েছে। এই বিমটা আমরা ধরে নেই যে এখান থেকে এতটুকু পর্যন্ত তার লেন্থ হলো এল, এবং ঠিক মাঝখান পর্যন্ত তাহলে লেন্থ হবে কি L/2, আর এ থেকে পি এই জায়গাটার দৈর্ঘ্য হলো এক্স, তাহলে এতটুকু হবে L/2 মাইনাস এক্স, এটা স্বাভাবিক ব্যাপার। আর এটা হবে L মাইনাস এক্স, এই দূরত্বটা হবে L মাইনাস এক্স। বিমের ওয়েট যদি ডাব্লু হয়, ধরো এখানে একটা ডাব্লু ওজনের ওয়েট আমরা দিয়ে দিচ্ছি, আর আমরা ধরে নিচ্ছি যে বিমটার ওয়েট খুব কম, তাহলে এই ডাব্লুর অর্ধেকটা অংশ এই অংশে উপরের দিকে কাজ করবে, অর্ধেক একটা অংশ এদিকে উপর দিকে কাজ করবে। তাহলে এখন আমরা ক্যালকুলেশনে চলে যাই। ক্যালকুলেশন করতে গেলে আমরা একটু সরাসরি এটার ক্যালকুলেশনে চলে যাব। আমরা জানি যে এই ক্যালকুলেশনে যেটা থাকবে সেটা হলো YIG/R। YIG/R বলতে আমরা বুঝি বেন্ডিং মোমেন্ট। দিস ইজ ইকুয়াল টু, প্রথমে আমার নিতে হবে একটা ওয়েট। দেখো, এখানে দুই ধরনের ওয়েট কাজ করছে। একটা ওয়েট কাজ করছে এদিকে, আর একটাও কাজ করছে উপরের দিকে। প্রথমে আমি নেব ডাব্লু। এটা কোথায় কাজ করছে আমি ধরে নিচ্ছি যে এটা এই বিন্দুতে, পি বিন্দুতে এর মোমেন্টকে আমি বের করতে চাই, L/2 মাইনাস এক্স। মাঝখানের এই বিন্দুর সাপেক্ষে এই দূরত্বটা হলো L/2 মাইনাস এক্স, এবং এই ওয়েটটা হলো এই ওয়েটটা হলো ডাব্লু, মাঝখানে এই ডাব্লু। এখন আরেকটা অংশ আছে যেটা হলো W/2, সেটা কাজ করবে ঠিক উপরের দিকে, কারণ এই অংশটা কাজ করছে নিচের দিকে, আর W2 L মাইনাস এক্স, এই ওয়েটটা কাজ করছে উপরের দিকে। সো আমি দিব W/2 L মাইনাস এক্স। সো আমরা যেটা করলাম সেটা হলো গিয়ে দুইটা বিপরীত দিকে কাজ করে এমন ভ্রামকগুলিকে আমি যোগ করে দিলাম। এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এটা হয়ে যাবে YIG/R ইকুয়াল টু মাইনাস W/2 ইন্টু এক্স। সুতরাং যেহেতু আমি জানি 1/R ইকুয়াল টু d² y/dx², this is equal to what I can write, this is equal to Wx of twice YIG। এখন এই জিনিসটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে প্রথমে চলো আমরা একটু ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট যদি করি তাহলে আমি পাবো dy/dx equal to minus Wx² 4YIG প্লাস ধরো একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট C1। এই C1টাকে আমার এখন বের করতে হবে। চলো একটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি। বাউন্ডারি কন্ডিশন BC। এখন দেখো, এই ছবিটা যদি আমরা দেখি, এই ছবিটার দিকে খেয়াল করো, অ্যাট x equal to L/2, তার মানে এই জায়গাটায়, ঠিক আছে, x equal to L/2, সেখানে সবচেয়ে বেশি পরিমাণ এটা বেন্ডিং হয়েছে। তার মানে আমরা খেয়াল করো, আমি আরেকটা ছবি এঁকে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ধরো এরকম একটা ছবি আছে, এদিকে y, এদিকে x। কোনো একটা সময় এটা অনেক বেশি বেড়ে যায়, আবার কোনো একটা সময় এরকম কমে যায়। এই বিন্দুতেও তুমি পাবো dy/dx ইকুয়াল টু 0, এখানেও হবে dy/dx ইকুয়াল টু 0। তার মানে সবসময় ম্যাক্সিমাম এবং মিনিমামে dy/dx 0 হয়। তাহলে দেখো, সবচেয়ে y এর সবচেয়ে বেশি বেড়ে গেছে কোথায়, ঠিক এই বিন্দুতে।
তার মানে এই বিন্দুতে হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। তাহলে এট এক্স ইকুয়াল টু এল বাই টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। এখন এই মানগুলি আমি এই ইকুয়েশনে বসাবো। তাহলে ইকুয়েশনে বাম পক্ষ হবে জিরো ইকুয়াল টু, বাম পক্ষ হলো জিরো, তারপর ইকুয়েশনে ডাব্লু মাইনাস ডাব্লু, এক্সের মান হবে এল বাই টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4y ig প্লাস c1। এটাকে যদি আমি এখন ক্যালকুলেট করি তাহলে c1 এর মান দাঁড়াবে ডাব্লু এল স্কোয়ার 16y ig। তো এইটা আমি পেলাম। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো আলটিমেটলি? কনস্ট্যান্টের মান যদি আমি বসায় দিই তাহলে হবে dy বাই dx ইকুয়াল টু মাইনাস ডাব্লু এক্স স্কোয়ার 4y ig প্লাস ডাব্লু এল স্কোয়ার, c1 এর মান বসা দিচ্ছি 16y ig। সবগুলি মান বসা দেওয়া হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি, এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। আবার ইন্টিগ্রেট করলে হলো ইন্টিগ্রেটিং, তাহলে আমি পাবো y, এইটাকে ইন্টিগ্রেট করলে দেখো এখানে এক্স আছে, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, কাজেই এটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস ডাব্লু এক্স কিউব, এখানে হয়ে যাবে 12y ig মাইনাস প্লাস ডাব্লু এল স্কোয়ার এক্স ইন্টু 16y ig প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c2। এখন আবার আমার বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করতে হবে, কেন বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করলে আমি এই c2 এর মানটা বের করে ফেলতে পারব। তাহলে আমরা দেখো অ্যাট x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0তে দেখো ছবিটা দেখো, ছবিতে x ইকুয়াল টু 0 মানে হলো এই পয়েন্টে y এর মান কত? 0 রয়ে গেছে, কারণ এটা তো কোনো চেঞ্জ হয়নি। সো অ্যাট x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু হবে 0। তাহলে এই মানগুলি যদি আমি এই ইকুয়েশনটাকে বসাই, x এর মান 0, y এর মান 0, তাহলে কি পাবো আমি? c2 ইকুয়াল টু পাবো 0। তাহলে y এর মান কত? y এর মান হলো ডাব্লু এক্স কিউব 12y ig প্লাস ডাব্লু এল স্কোয়ার এক্স বাই 16y ig। এখন দেখো আমার তাহলে y এর মান বের করতে হবে। আমি x এর মান বিভিন্ন মানের জন্য y এর মান বের করতে পারবো। এখন আমার কোথায় সবচেয়ে বেশি ডিফ্লেকশন কোথায় হয়? এক মিডল পয়েন্ট, যেখানে x এর মান l বাই টু। তাহলে এট আমি লিখতে পারি এট x ইকুয়াল টু l বাই টু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y? আমি এখন ক্যালকুলেট করে বের করব। তাহলে y ইকুয়াল টু হবে মাইনাস ডাব্লু এল বাই টু হোল কিউব ডিভাইডেড বাই 12y ig প্লাস ডাব্লু এল স্কোয়ার এল বাই টু 16y ig। দিস ইজ ইট, লেট আস ক্যালকুলেট ইট। এটা তোমরা ক্যালকুলেট বইয়েও দেখতে পারবা। তাহলে বইয়ে যদি দেখো তাহলে দেখতে পারবে যে এটা ক্যালকুলেশন করলে এইরকম একটা রেজাল্ট হবে। এটা দিয়ে তুমি এক্সপেরিমেন্ট করেছিলে, তুমি যদি মনে করতে পারো। এখন প্রশ্ন আছে, এখানে বইয়ের ভিতর পরে লেখা আছে, বইয়ের পিছনের দিকে আমি একটু দেখাই তোমাদের। ফর এ বিম অফ রেক্টেঙ্গুলার ক্রস সেকশন IG এর মান তখন হবে BD কিউব বাই 12, আর যখন ফর এ বিম অফ সার্কুলার ক্রস সেকশন সেটা হবে এরকম। এখানে কয়েকটা কমপ্লিকেটেড প্রশ্ন হতে পারে। একটা হলো কি, তোমাকে হয়তো আমি বলে দিতে পারি যে আমি যে বিমটা দিলাম সেটা একটা সার্কুলার ক্রস সেকশন, তখন তোমার এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আর যদি বলি রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, এই ফর্মুলা। আর একটা জিনিস আমি তোমাকে বলতে পারি, জিজ্ঞেস করতে পারি যে ঠিক ধরো এই বিন্দুতে এই বাম পাশের 2 সেন্টিমিটার দূরে সেখানে কতটুকু নেমেছিল। ধরো এটা 10 সেন্টিমিটার একটা জিনিস, তাহলে মাস পয়েন্ট হওয়ার কথা 5 সেন্টিমিটার। এখন কি আমি কি বের করতে পারবো যে 3 সেন্টিমিটার পরে এটা কতটুকু নেমেছিল? এই প্রশ্নটা তোমাদের রাখলাম, কারণ এই ধরনের প্রশ্ন আমি একটা দিব, সেই অঙ্কটা তোমাদের করতে হবে।
সো এইখানে ইলাস্ট্রিসিটির যা যা পড়ানোর কথা ছিল সবগুলি আমার পড়ানো হয়ে গেছে। তোমরা এখন বইয়ের থেকে আমি কতগুলি ম্যাথ আমি বলে দিচ্ছি যে কী কী কোন কোন ম্যাথগুলি করা দরকার। আমার ধারণা যে আমি কতগুলি ম্যাথ এর আগেও দিয়েছিলাম, সেই ম্যাথগুলি তোমরা করেছো কিনা আমি জানি না। কেউ কেউ আমার কাছে সাবমিট করেছো, তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করে এই ম্যাথগুলি নিয়ে নিও। তো আমি নেক্সট দিন আরেকটা ভিডিও আপলোড করব, এই জিনিসটা তোমরা ভালো করে পড়ে নাও। সবাইকে ধন্যবাদ।